নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং আমরা যথারীতি বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্বটিও গত পর্বের মতোই খানিকটা ইনফরমেটিভ এবং আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে বিনিয়োগকারীরা এই সময় সাধারণত ভয় পেয়ে থাকেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন এই সময় কি করা উচিত বা কি করা উচিত নয়। সেজন্য আমরা এই ধরনের এপিসোড বেশি করে শুট করছি, যাতে আপনাদের এই সময়টা একটুখানি মন স্থির করতে বা মন স্থির রাখতে সুবিধা হয়। তো আহ মানে সেন্সেক্স বা নিফটি যাই বলুন, তার মানে এতটাই দুলছে, মানে কি বলবো, 2024-এর সেপ্টেম্বর অক্টোবরে যে অবস্থায় ছিল আবার পুনরায় সেই জায়গাতে ফিরে এসেছে। এবং আহ, এখন আরো অনেকে ভয় পাচ্ছেন যে কি হলো, আরো নামবে কিনা বা উঠবে কিনা। তা দেখুন, নামা ওঠার ব্যাপারটা কেউই বলতে পারেন না, কিন্তু একটা জিনিস বলা যেতেই পারে। আপনাদের আহ মেয়াদ যদি দীর্ঘমেয়াদী হয়, মানে মেয়াদ যদি 4-5 বছর বা তার থেকে বেশি হয়, তাহলে কি হতে পারে তার একটা আভাস আমরা অন্তত দিতে পারি আপনাদের। তো সেই জন্যই আমরা আজকের পর্বটি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের নমস্কার। শোতে। তো আহ খুব দুলছে আর কি, যাকে বলে ওই রামঝুলা লক্ষ্মণ ঝুলার মতো দাঁড়িয়ে থাকার মতো হাওয়াতে প্রচন্ড দুলছে এরকম ব্যাপার, বা পুরোনো সাঁকো যেরকম ভাবে দোলে সেরকম ভাবে দুলছে শেয়ার বাজার। তো আমরা যথারীতি যতটা সম্ভব আমরা আগেও করেছি, মানে আপনাদের আপনি তো জানবেনই ডেফিনেটলি, কারণ আপনি সবকটা পর্বে থাকেন আর কি আমাদের সঙ্গে। তো আমরা গত পর্বেও বলেছিলাম, তার একটা আভাস দিয়েছিলাম, এই পর্বে আমরা একটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আপনি ওভার টু ইউ স্যার, আপনি এবার একটু দর্শকদের শান্ত করুন আর তো কি, যাকে বলে। আমি একটা একটা স্লাইড শেয়ার করছি। হুম। ওখানে আমি শেয়ার করছি, ব্যাপার হচ্ছে যে আমি যদি ওখানে যদি কারোর মনে থাকে তাহলে এক বছরে 63% সেন্সেক্স বা নিফটি যাই বলুন ওটা পড়েছিল। হুম। তারপরে আগামী 4 বছর ধরে ওটা উঠেছে, কিন্তু সেই ডিসেম্বর 2007-এর লেভেলে অবধি ওঠেনি। হুম। তো সেখানে আমরা দেখেছিলাম যে এসআইপি, কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ পোর্টফোলিওতে কিরকম হয়। তিনটেই ভালোই করেছিল, খারাপ কিছু নয়। তো এবার আমরা দেখছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2000 থেকে ফেব্রুয়ারি 2004। ফেব্রুয়ারি 2000-এর আগে প্রায় 2 বছর ধরে নিফটি চচ্চর করে উঠেছিল। তার কারণ হচ্ছে ডট কম বুম যেটাকে বলে, আমেরিকায় হয়েছিল। হুম। সেটারই পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও প্রচুর উঠেছিল। ওই সময় আমাদের আইটি কোম্পানিগুলোর দাম প্রচুর বেড়েছিল। হুম। কিন্তু তারপরে যে ধসটা নামে, ওখানে ডট কম বাস্ট হলো, বুমটা থেকে বাস্ট হলো, আর এখানেও তো একই ব্যাপার হলো। এবার দেখুন, 4 বছর লেগেছে ওই একই লেভেল পৌঁছাতে। এবার এই এবার আমাদের মার্কেট এখন দেখুন, সেপ্টেম্বর 2024 থেকে যে পড়েছে, মধ্যখানে হুম। উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, এখন আবার পড়ছে। কত নিচে যাবে কেউ বলতে পারে না। যুদ্ধের কি হবে কেউ বলতে পারে না, তেলের কি হবে, গ্যাসের কি হবে কেউ কিছু বলতে পারে না। এইটুকু ঠিক যে অনেক ব্যাঘাত হচ্ছে, এবং সেটার কি বলবো, যে এফেক্ট গুলো আছে সেটা ভবিষ্যতে কিছু মাস ধরে তো থাকবে। এবার সেটার জন্য বাজার কি করবে সেটা তো বলা একদমই অসম্ভব আমাদের পক্ষে, আমরা মানে হুম। জ্যোতিষীও বলতে পারবেন না। তো এবার এটাই দেখা যাক যে কি হয়েছে। কেউ যদি এসআইপি করেন, মাসিক এসআইপি ধরেছি, ফেব্রুয়ারি দু হুম। হাজার থেকে ফেব্রুয়ারি 2004, কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ, আমাদের 3 রকম পোর্টফোলিও আছে। আপনার 3 রকম রিস্ক প্রোফাইল, তাই 3 রকম পোর্টফোলিও। এবং আবার বলি, রিস্ক প্রোফাইল কেন অত্যন্ত লাভবান হয়, তার কারণ হচ্ছে আপনার মনের শান্তিটাকে বজায় রাখে। আপনি যদি মডারেট প্রকৃতির রিস্ক প্রোফাইল হন আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিও নেন, কি হবে? তাতে কিছুই হবে না। আপনার যখন -8.2 হলো প্রথম বছর, আর 2 বছর ধরে দেখছেন যে -3.8, আর 3 বছরে দেখছেন কিছুই হয়নি, তখন আপনার মনে হবে সব ভুলভাল করেছি, এখন সব বেঁচে বুঝে বেরিয়ে যাই। হুম। যদি 4 বছর ধরে থাকতেন তাহলে দেখুন সিএজিআর 22% বা 17%, একদমই হুম। খারাপ নয়, প্রচন্ড ভালো সিএজিআর। হুম। এবং 7.77 যেটা কনজারভেটিভ আছে, সেটা কিন্তু হুম। ওই সময় ইন্টারেস্ট রেট খুব তাড়াতাড়ি কম হচ্ছিল ব্যাংক একদমই। ওই সময়। তো তখন 8 ফাটের কাছাকাছি ছিল, 8 বা 8.25 এরকম ধরনের তখন না না, ছিল। তার নিচে নেমে হুম। গেছিল, সোজা 12 আচ্ছা। থেকে একদম 4 না 5 অব্দি নেমে গেছিল ওখানে ওই সময়। তো তারপরেই তো তোমার এই লোন, চারিদিকে লোন শুরু হলো না, বাড়ির লোন হুম। হুম। এই সময়। তো তার তো এখানে 3টে পোর্টফোলিও ভালো রিটার্ন দিয়েছে, খারাপ রিটার্ন হুম। দেয়নি।
তাই জন্য এটার একমাত্র, কি বলবো, এখান থেকে সারমর্ম একটাই: আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী পোর্টফোলিও বানান আর ওইটাকে বজায় রাখুন, আর কিচ্ছু করতে হবে না। এবার ধরে নিন কেউ বললে, দাদা আমার কাছে তো অত টাকা ছিল না, আমি এসআইপি 3 বছর করেছি। 3 বছর করেছেন, ঠিক আছে, ধরে রাখুন। আপনার টাকাটাকে তো বার করতে হতো না আর কি, সেটাই। হ্যাঁ, টাকা যদি বের করে নেন তাহলে কি হবে, আপনি লসে বের করলেন। সমস্যাটা কি জানেন তো, আমরা ভয় পাই যখন মার্কেট নিচে যাচ্ছে এবং তখন লসে বের করে দিই। আর যখন মার্কেট উপরে যাচ্ছে তখন আমরা ঢুকি, যে আমরা ভাবি এরপরে চিরকাল মার্কেট উপরে যাবে। তখন কি হয়, আমরা সস্তায় বেচি আর একটু বেশি দামে কিনি। কিনি। সেটা করলে তো আমাদের লাভ কমই হবে। হুম। উল্টোটা করা উচিত, কম দামে কেনা এবং বেশি দামে বেচা। ঠিক। তো এই পরিপ্রেক্ষিতে আমি এই এই লাস্ট 5-6 দিনে দুটো মিউচুয়াল ফান্ড থেকে বিভিন্ন ওদের রিপোর্ট আসে। তো প্রথমটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড। আমি খালি যেটুকু এখানকার জন্য দরকার আমি ওই সারমর্মটা দিয়েছি। ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে বাজারে সংশোধনের পরে মূল্যায়ন এখন একটু ভালো হয়েছে, উঁচু থেকে একটু কমেছে। আর ওনাদের কাঠামো অনুযায়ী এসআইপি বা এসটিপি স্কিমে ধাপে ধাপে ইকুইটিতে বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারেন। এবং যে এরকম ফান্ডে বিনিয়োগ করবেন যেটা মার্কেটের এদিক থেকে ওদিক যেটা যাচ্ছে, বিভিন্ন হুম। সেক্টর বলুন বা ক্যাটাগরি বলুন, ওইটাই যাতে করতে পারে, ওটার অ্যাডভান্টেজ নিতে পারে। এবার যেহেতু বাজারের অস্থিরতা অব্যাহত থাকতে পারবে, এবার এটা নোট করুন, বাজারের অস্থিরতা অব্যাহত থাকতে পারে, এনারা হুম। কিন্তু বলছেন না শেষ। তাই আমরা হাইব্রিড অ্যাসেট অ্যালোকেশন স্কিমে বিনিয়োগের পরামর্শ অব্যাহত রাখছি। তার মানে এটাই বলছেন, এখনো কিন্তু আমরা জানি না কি হবে, কিন্তু ইকুইটি মানে শেয়ার, ইকুইটি ফান্ড গুলোর মূল্যায়ন হুম। এখন অনেক ভালো হয়েছে, আগে অনেক চড়া হুম। দামে ছিল, এখন কেনার মতো দামে এসেছে। কিন্তু হুম। তারা এটাই বলছেন না, দাদা আজকেই পুরোটা ঢেলে দিন। তারা বলছেন হুম। এসআইপি এসটিপি অনুযায়ী আপনারা করুন, নিয়ম মেনে করুন, এবং হুম। হাইব্রিড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ওরকম ফান্ডে করাটা ওনারা শ্রেয় মনে করছেন। এটা হুম। হচ্ছে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড। আরেকটা মিউচুয়াল ফান্ড এসছে, গতকালই এসছে, হুম। এটা হচ্ছে ডিএসপি মিউচুয়াল ফান্ড। এখান হুম। থেকেও আমি যে আমাদের দরকার সেই সারমর্মটাই আমি নিয়েছি। প্রথমে বলছেন যে লার্জ ক্যাপের শেয়ার মূল্যায়ন এখন দীর্ঘমেয়াদী গড়ের কাছাকাছি পৌঁছে গেছে। হুম। দীর্ঘমেয়াদী গড়ের কাছাকাছি পৌঁছানো মানে ভালো দাম পাওয়া যাচ্ছে, এখন ভালো হুম। দামে পাওয়া যাচ্ছে। স্মল মিড ক্যাপে কিন্তু বলছেন যে এখনো আসেনি, ওইরকম ভালো হুম। দামে আসেনি, তাই জন্য একটু সতর্ক থাকা প্রয়োজন। অবশ্য স্মল মিড ক্যাপে যদি করেন বিনিয়োগ, তাহলে এসআইপির মাধ্যমেই করা উচিত, এসআইপি বা এসটিপি। হুম। আর এখন বলছেন যে এখন ইকুইটিতে বিনিয়োগের পরিমাণ সামান্য কিছুটা বাড়িয়ে নেওয়ার উপযুক্ত সময়। মনে রাখবেন কি বলছে, সামান্য কিছু বাড়িয়ে নেওয়া। ওই রিপোর্টের অনেক বিস্তারিত আমি যেটা পড়েছি, তারা বলছেন এখনো যেহেতু স্মল আর মিড ক্যাপের মূল্যায়ন এখনো পর্যাপ্ত পরিমাণে নিচে আসেনি, তা হুম। এখনো ওনারা বলছেন না যে এখন ইকুইটির পেছনে পুরোটা দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো এই হুম। হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে দুটো বড় মিউচুয়াল ফান্ডের ওনাদের বক্তব্য এখানে। হুম। তার মানে একদমই পরিষ্কার, পরিষ্কার হচ্ছে মার্কেটের উপর নিচ অব্যাহত থাকতেই পারে, তারা বলছেন। হুম। এসআইপি বা এসটিপি হলে ভালো হয়। হুম। ইকুইটি করলেও একজন বলছেন হাইব্রিড বা মাল্টি অ্যাসেটে করুন, হুম। আরেকজন বলছেন লার্জ ক্যাপে তাও ঠিক আছে, স্মল মিড ক্যাপে এসআইপি করুন, কিন্তু ইকুইটিতে করলে ধীরে ধীরে করুন, একদম হুম। তাড়াতাড়ি হুড়োহুড়ি করবেন না। হুম। তো এই হচ্ছে সবার বক্তব্য। ঠিক আছে, আমি এখানেই শেষ করছি হুম। এই প্রেজেন্টেশনটা। তো এবার দেখুন, আগের আগের পর্বেও আমরা যা বলেছি, দেখুন 7 দিনে এই যুদ্ধ যা চলছে, 7 দিনে অনেক কিছু বদলে যায়। এবার একদম। এবার মার্কিন যুক্তরাষ্ট্র কি সেনাবাহিনী ওখানে ঢোকাবে ঢোকাবে না কেউ জানে না, ঢোকাবে হয়তো, তাতে আরো যুদ্ধ কদিন যে চলবে কেউ জানে না। তেলের তার উপর তার প্রকোপ কি হবে, আমাদের গ্যাসের উপর প্রকোপ কি হবে, যতই সরকার চেষ্টা করুক, ওখান থেকে তেল গ্যাস বন্ধ হওয়া মানে অন্য জায়গা থেকে নেওয়াটাও চারটিখানি কথা নয়, হঠাৎ যে একটা সেটাই। সুইচ টিপে দিলাম আর চলে এলো, ওটা তো হয় না, সবই তো সমুদ্রে জাহাজ দিয়ে হয়। এবার ওখানে হুম। 300 না 400টা জাহাজ আটকে পড়ে আছে, সেই হুম। জাহাজগুলো খালি না হলে তো তারা অন্য জায়গা থেকে
কোনো জায়গা তেল থেকে নিতেও তেল পারবে আনতে না। পারবে না, না তেল বা গ্যাস, তাই না? তো এই হচ্ছে সমস্যা। তো আমাদের ওটা আমাদের কন্ট্রোলে নেই, আমরা ওই নিয়ে বিচলিত হয়ে লাভ নেই। তাই জন্য ওই একটাই জিনিস, নিয়ম মেনে চলুন। রিস্ক প্রোফাইল, অ্যাসেট অ্যালোকেশন নিয়ম মেনে চলুন, ব্যাস। আর কিছু করার দরকার নেই। তো আবার সেই একই জায়গায় গিয়ে আমরা উপস্থিত হয়েছি আর কি, সে ঘুম ফিরকে বেরিয়ে। এটাই সমস্যা, জানেন তো, এই সবাই ভাবে যে ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড কি নতুন কি বলছেন। দুঃখের কথা হচ্ছে নতুন কিছু বলার নেই। এটা হচ্ছে গাছ পোতা, মানে বীজ পোতা থেকে একটা গাছ হলো, সেখান থেকে ফল পাওয়া। ওটা এবার নতুন কি আছে? আপনাকে বীজ পুঁততে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, বীজ থেকে যখন ছোট গাছ হলো তখন সেটাকে সুরক্ষা করতে হবে যাতে গরু ছাগল না খেয়ে নেয়। তারপর সেটা বড় হচ্ছে, তারপর যখন ফল হলো, ফল ধরে নিন ভালো হলো, ঝড়ও হলো না, কিন্তু চুরি হয়ে গেল, চুরির এগেনস্টেও আপনাকে সুরক্ষা সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এই ইনভেস্টমেন্টও তাই, আর কিছু নয়। এবার মধ্যখানে 1 বছর হলো অনেক আমের মুকুল এসছে, আমি আম গাছেরই উদাহরণ দিচ্ছি, অনেক মুকুল এসছে, প্রতি বছরই প্রচুর মুকুল আসে। আর প্রতি বছর দেখা যায় যে এমন ঝড় শুরু হলো, বৃষ্টি এই কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো, তাতে তো অনেক আমের মুকুলও গেছে, আমও পড়ে গেছে। এবার ধরে নিন পাকা আমের সময় ওই সিজনে আকস্মিক বৃষ্টি হলো, তাতে কি হয়? হুম, আম খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যায়। তখন হুড়মুড়িয়ে সবাই বাজারে চলে আসে আম বিক্রি করার জন্য। তখন কি হয়, যে আমটা 50 টাকা কিলো পাওয়া যেত, হঠাৎ দেখা যাচ্ছে 20 টাকা কিলোয় পাওয়া যাচ্ছে, তাই না? তো এইসব ঝামেলাগুলো ওই ইনভেস্টের মতোই, কখন যুদ্ধ লাগবে কেউ জানে না, কখন কি হবে কেউ জানে না। তাই জন্য নিয়মটা মেনে রাখতে হয়, আর কিছু নয়। তো কেবি স্যার যেটা বললেন সেটা তো একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। এর সঙ্গে আমি দুটো কথা যোগ করতে চাইবো। একজন দুজন দুজন খুব মহান ব্যক্তি আর কি যাকে বলে, তারা তারা তাদের সব সব ক্ষেত্রে তাদেরকে লেজেন্ড বলা হয়। একজন সচিন তেন্ডুলকর, আপনারা সকলেই জানেন যে গড অফ ক্রিকেট বলা হয় তাকে। এবার তিনি কি বলছেন, তাকে যখন অনেক দিন আগে ইন্টারভিউ করা হয়েছে যে আপনি এত কনসিস্টেন্টলি এত ভালো কিভাবে রান করতে পারেন, আপনাকে রান মেশিন বলা হয়, মাস্টার ব্লাস্টার বলা হয়, লিটল মাস্টার হোয়াট এভার, আরো অন্যান্য অনেক অভিধায় তাকে সম্বোধন করা হয়। তা আপনি কি করতে পারেন, মানে কি করেন এটার জন্য, এক্সট্রা কি করেন? আমি প্র্যাকটিস করি। মানে সে তো করেনি, মানে আর কি করেন? মানে আমি শুধু প্র্যাকটিসই করি। বলছি, আপনি শুধু প্র্যাকটিসই করেন? মানে হ্যাঁ, আমি রোজ ওই একই জিনিস প্র্যাকটিস করি। বোলার আমাকে বল করবে, আমাকে বাউন্সার মারবে, আমাকে ইয়র্কার মারবে, আমাকে গুড লেন্থ বল দেবে, আমাকে সেগুলোকে সামলে খেলতে হবে। বল যখন সিম করবে, সুইং করবে, তখন আমাকে ব্যাটটা একটুখানি তুলে যাতে বলটা পাস করে বেরিয়ে যাওয়ার জায়গা, দেওয়ার মতো জায়গা আমাকে দিতে হবে। যখন আমাকে হাফ ভলি করবে, যখন আমাকে ফুল টস করবে, যখন আমাকে লেগ স্টাম্পের বাইরে বাজে বল করবে, তখন আমি মারবো। এইটাই প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা যদি আমি না করি, আমি সিম সুইং বলে ব্যাট চালাতে গিয়ে আউট হয়ে যাবো। বাউন্সার বলে ঠিক করে ডাক করতে পারবো না, বা জোরে মারতে গিয়ে আমি কি করবো, হুক বা পুল মারতে গিয়ে আমি ডিপ মিড উইকেট বা ডিপ ফাইন লেগে আমাকে ক্যাচ ধরে নেবে। গুড লেন্থের বলে আমি যদি আননেসেসারি র্যাক শট খেলতে যাই, কি হবে, আমি আদার এক্সট্রা কভার বা লং অফ বা লং অনে আমি ক্যাচ দিয়ে চলে যাবো। আমার কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে গেল। আমার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য একটাই উপায়, আমি প্র্যাকটিস করে যাই। একই জিনিস, একই বল, একই ভাবে বার 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 আমাকে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে ম্যাচের সময় আমার ওই প্র্যাকটিসটাই আমাকে বাঁচায়। এছাড়া অন্য কোনো উপায় নেই। এটা শুনলেন 1 নাম্বার। 2 নাম্বার, ব্রুসলি আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্রুসলিকে জিজ্ঞেস করেছে আপনি এরকম, ব্রুসলি যে ফর্মটাকে ইনভেন্ট করেছিলেন তাকে বলা হয় জিত কুনে দো। মানে ক্যারাটে, তাইকোয়ান্ডো, কিক বক্সিং, হ্যান ত্যান এরকম অনেক কিছু আছে। উনি যে ফর্মটাকে, মার্শাল আর্টে যে ফর্মটাকে করেছেন, উনি তার নাম দিয়েছিলেন জিত কুনে দো। তো বলছেন আপনার এই ফর্মটা ইয়ের হয়েছে, আপনি আহ, তাবড় তাবড় যারা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন্স রয়েছেন তাদেরকে আপনি একদম অন দ্য স্পট চ্যালেঞ্জ করে আপনি তাদেরকে হারিয়েছেন। আপনি বলছেন এইরকম ভাবে হাতে মেপে উনি একটা কিক করেছিলেন এবং ছিটকে পড়েছিল। তো আপনি এই পাওয়ারটা জেনারেট করছেন কি করে? বলছে প্র্যাকটিস। বলছে আবার প্র্যাকটিস? না, প্র্যাকটিস তো সবাই করে, হ্যাঁ আমিও প্র্যাকটিসই করি, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর বলছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাকে ভয় পান, মানে তো দেখুন, যিনি 10,000টা কিক বা পাঞ্চ জানেন তাকে আমি ভয় পাই না, কিন্তু যে
একটা কিক বা একটা পাঞ্চ 10,000 বার প্র্যাকটিস করেছে, তাকে আমি ভয় পাই। কারণ সে ওই ফ্রাকশন অফ এ সেকেন্ডে একটা কিক বা একটা পাঞ্চ যদি আমাকে ঠিকঠাক বসিয়ে দিতে পারে, আমি কিন্তু নক আউট হয়ে যাবো। ফলে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। জীবনটা আপনার কিন্তু ছোট 2 বছর বা 3 বছরের স্প্যানে নয়, জীবনটা কিন্তু অনেক বড়। এবং এই বড় জীবনটা, এই যে আজকের মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে হোক বা যেভাবেই হোক, আমাদের গড় আয়ু যে বৃদ্ধি হয়েছে, তার ফলে যে আমরা একটা দীর্ঘ জীবন লাভ করেছি, সেটা কিন্তু আখেরে খানিকটা অভিশাপ হয়েও দেখা দিয়েছে। কারণ জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যে, মানে, আমি রাজার হালের কথা বলছি না, কিন্তু ভদ্রস্থ ভাবে জীবন কাটাতে গেলে যে সংস্থান বা যে পুঁজি লাগে, অনেকেরই সেটা হয়তো শেষ হয়ে যাচ্ছে বা যাবে। ভবিষ্যতে আরো কঠিন দিন আসতে চলেছে। তাহলে আপনি যদি মনে করে থাকেন যে না এটা হচ্ছে না, 2 বছর 3 বছর, আপনি যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবন কাটবে না। আপনি যতদিন রোজগার করছেন, আপনি একটা টাকা ভুলে যান, মানে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাকে যারা জিজ্ঞাসা করেছিলেন যে দাদা হচ্ছে না দেখি, বলে, আপনি দেখেন কেন? মনে করুন না ওই টাকাটা আপনার নেই, মাসের শেষে আপনি এই টাকাটা আপনি বেতনে আপনার যোগ করে না, আপনি যে টাকাটা পাচ্ছেন সে টাকাটা আপনার নেই, আপনি যে টাকাটা বিনিয়োগ করে দিয়ে বসে আছেন, এর বাইরে আপনার কিচ্ছু ভাবার দরকার নেই। দেখবেন আপনি 5 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর যখন খুলবেন, আপনি যে ফান্ডের ভ্যালুটা দেখবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি, ও আচ্ছা, মানে এরকমটাও হয়। হ্যাঁ, এরকমটাই হয়, এরকমটাই হবে। এছাড়া অন্য কোনো গতি নেই। আপনার স্ফিয়ার বড় করতে হবে, আপনার দীর্ঘ মেয়াদী থাকুন। আমরা আবার সেই একই জায়গায় ফিরে এলাম। জীবনটা একটা সার্কেলের মতো, যে পয়েন্ট দিয়ে শুরু করে সেই পয়েন্টে ফিরে আসে। আমাদের পর্বটাও বোধহয় শেষের দিকে গিয়ে ওই একই সার্কেলে ফিরে আসে। দীর্ঘমেয়াদী থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, ওই প্র্যাকটিসের কথা বলছিলাম, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এটাই। আমি এবং সেই প্র্যাকটিসটা, একটা কথা বলতে চাই রজত, অনেকেই ভাবেন যে বিনিয়োগ করাটা হচ্ছে কম বয়সের কাজ। নয়। ধরুন কেউ বিনিয়োগ করেননি ঠিক মতো, উনি এখন ওনার 45 থেকে 50 বছর বয়স, কিছুদিন আরো আয় বাকি আছে। আমি হুম, উদাহরণ দিচ্ছি চাকুরিজীবী, হুম, এখনো কিন্তু দেরি হয়নি। কেননা এক্স্যাক্টলি, এখনো আপনার হাতে 5 7 10 বছর আছে। আছে, এবং সেই 5 7 10 বছরে আপনি যে সম্পদটা বানাতে পারবেন, সেটা এখন শুরু না করলে আর পারবেন না। পারবেন। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়, আমি একটা জিনিস বলি, তুমি যে উদাহরণগুলো দিলে, ওর মধ্যে কিন্তু একটা ওরকমই উদাহরণ আছে, ডন ব্র্যাডম্যান। হুম, উনি কিন্তু প্র্যাকটিস করতেন স্কুল হুম, জীবন থেকে। ওনার কাছে ব্যাট ছিল না, উনি একটা উইকেটের স্টাম্প দিয়ে প্র্যাকটিস করতেন। হুম, উইকেটের স্টাম্প দিয়ে ক্রিকেট বলের এগেনস্টে প্র্যাকটিস করা মানে তার কাছে খুব ব্যাটটা, কঠিন। তার মানে তো বুঝতেই পারছেন, তার অভ্যাস হয়ে গেছে অত পাতলা দিয়ে করা, তো ব্যাট তো তার কাছে এত বড় হবে। এত বড় জিনিস, হ্যাঁ, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, প্র্যাকটিস, প্র্যাকটিস, ধৈর্য, শৃঙ্খলা, এই ছাড়া উপায় নেই। এছাড়া অন্য কোনো উপায় নেই। এবং সেটা আমরা বলছি না, যারা স্ব স্ব ক্ষেত্রে যারা লেজেন্ড, যাদেরকে কিংবদন্তি বলা হয়, তারাই বলে গেছেন, এছাড়া কিছু নেই। এবং আমি এই তালিকায় আরো কয়েকটা নাম যোগ করতে পারি। সুনীল ছেত্রী, আন্তর্জাতিক গোলের মান দেখুন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, পেলে, ম্যারাডোনা। ম্যারাডোনা, আমি বলছি ম্যারাডোনা একটা, একজন রেবেল ছিলেন। তাকে দিয়ে কিন্তু বাকিদের বিচার করলে হবে না। তিনি অসাধারণ। তিনি, বললাম যে বোধহয় তিনি অভিশপ্ত ডেমিগড ছিলেন, কোনো ভগবানের বাপাটা চুরি করে পালিয়ে গেছিলেন। পরে আবার তিনি যখন মারা যান, ভগবান তার বাপাটা ফেরত পেয়েছেন। মানে এছাড়া আমার আর অন্য কিছু বলার নেই। ওই বাপা ঈশ্বরের দেওয়া, এছাড়া তো কারো হতেই পারে না। মানে ছেড়ে দিন, আমি অনেক খেলোয়াড় দেখেছি, ম্যারাডোনা ইজ না। যাকে আমি আমার খেলা প্রসঙ্গ থেকে আবার সেই ফিরে আসি একই জায়গায়, শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী থাকা। এবং আহ দীর্ঘমেয়াদী না থাকলে কি হয়, তার সব থেকে বড় দুটো উদাহরণ আপনাদের দিতেই পারি। একজন সচিন তেন্ডুলকার, একজন বিনোদ কাম্বলি। একই সঙ্গে শুরু করেছিলেন, ব্রিলিয়ান্ট স্টার্ট করেছিলেন, জীবনের প্রথম 2 3 বছরের টেস্ট ক্যারিয়ারে দুটো ডাবল হান্ড্রেড মেরেছেন বিনোদ কাম্বলি। এতটাই ট্যালেন্টেড ছিলেন। কিন্তু ট্যালেন্ট থাকলে হয় না, শৃঙ্খলাবদ্ধ থাকা এবং দীর্ঘমেয়াদী থাকা না হলে কিন্তু হবে না। ওই প্র্যাকটিসটা তার ছিল না, সেজন্য তিনি অকালে হারিয়ে গেছেন। আপনারা দয়া করে বিনোদ কাম্বলি হবেন, সচিন তেন্ডুলকার হওয়ার চেষ্টা করুন। তিনি দীর্ঘমেয়াদী, দীর্ঘ কেরিয়ারে হাজার হাজার রান করেছেন, 100টা 100 করেছেন। তার মতো প্লেয়ার ক্ষণজন্ম।
তো আপাতত আজকে এই পর্যন্তই, দীর্ঘমেয়াদী থাকুন এটা বলেই আমরা শেষ করছি। আগামী পর্বে আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসতেও পারি, এবং বা আপনাদের এই জিনিসগুলো আবার নতুন করে একবার করে ঝালিয়ে দেওয়ার জন্য আমরা আবার অন্য কোনো এপিসোড শুট করবো। ডেফিনেটলি একটা এপিসোড তো আসবেই, কিন্তু কি আসবে সেটা আমি সামনের সপ্তাহের জন্য তোলা রইলো। আপাতত এই পর্যন্তই, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।